তাহলে আমরা বোরের পস্টুলেটস পড়লাম, আমরা এটা বুঝতে পারলাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্ত আছে মানে তার একটা নির্দিষ্ট রেডিয়াস আছে। এটাও দেখলাম যে ওই যে কক্ষপথগুলোর কথা বলছি বা অরবিটগুলোর কথা বলছি, ওগুলো এমনি যাতা অরবিট নয়, ওটা যে স্টেশনারি অরবিট। মানে ব্যাপারটা হচ্ছে যে যেরকম এনার্জি নিয়ে বিলং করবে সে সেরকম এনার্জি স্টেটে থাকবে। ঠিক আছে, একদম সহজ সরল কথায় ভাই, তোমার যেমন পয়সা আছে, তুমি যদি ফ্ল্যাট কেনো তুমি সেরকম ফ্ল্যাট কিনবে। ঠিক আছে, মানে তোমার যদি কম পয়সা থাকে তাহলে লোয়ার ক্যাটাগরি মানে কম এনার্জি স্টেট যার যে ফ্ল্যাটটার দাম কম তুমি সেটা কিনবে। তোমার যদি প্রচুর পয়সা থাকে তাহলে যে ফ্ল্যাটটার দাম বিশাল বেশি সেইটা কিনবে। ঠিক আছে, মানে তুমি তোমার এনার্জি স্টেট নিয়ে চলবে। ইলেকট্রনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই, একই কথা। মানে যেগুলো আমাদের পারিপার্শ্বিক জীবনে ঘটছে ছোটোখাটো জায়গাতেও সেই একই নিয়ম নীতি প্রযোজ্য। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এবার একজন ওই স্টেটেই কি সারা জীবন থাকবে? ডেফিনেটলি নট। ওই মনে করো সে একটা লোয়ার ক্যাটাগরির কোনো একটা জায়গাতে আছে, সে যদি উচ্চ শক্তি স্তরে যেতে চায়, বড় সড়ো কোনো একটা ফ্ল্যাট কিনতে চায়, তাহলে ওই অ্যামাউন্ট অফ এনার্জিটা তাকে আগে গেন করতে হবে, তারপরে সে সেখানে যেতে পারে, তার আগে যেতে পারে না। সিমিলারলি কেউ মনে করো উঁচু জায়গাতে আছে, সে তাকে আগে টাকা পয়সা ছেড়ে দিয়ে, মানে একদম পুরোপুরি সেই অ্যামাউন্টের টাকা পয়সাটা ছেড়ে দিয়ে তাকে নিচু জায়গায় ফিরে আসতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? মানে এইভাবেই চলছে এখানে। তাহলে আমরা নতুন 3-4টে টার্ম জানলাম। ঠিক আছে, একটা হচ্ছে ব্যাসার্ধ, কি না নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে তাদের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটা কত হবে? আমার মন গড়া হবে কি? আমার মন গড়া হবে না। তাহলে আমরা বোরের পস্টুলেটস দেখলাম, আমরা কি দেখলাম যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়। তাহলে বৃত্তাকার কক্ষপথ যখন, তাহলে আমি তার রেডিয়াসের কথাটাও বললাম। নতুন কয়েকটা টার্ম দেখলাম, তার মধ্যে প্রথম কি দেখলাম? রেডিয়াস। রেডিয়াস আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু অ্যাটমিক মডেলে তো রেডিয়াসটা একটা নতুন। মানে এইখানে নিউক্লিয়াস থেকে এই যে অরবিটগুলোর কথা বললাম, স্টেশনারি স্টেটগুলোর কথা বললাম, এই স্টেশনারি স্টেটগুলোর যে রেডিয়াসটা সেটা কত হবে সেটা আমাদের প্রথমত ক্যালকুলেট করতে হবে, এই রেডিয়াসটা কত হবে। দ্বিতীয়ত কি না, ইলেকট্রনগুলো ওখানে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বললামই, অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বললামই, তো তার মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু ভি ইন্টু আর। আরটা আমরা ক্যালকুলেট করতে চলেছি, তারপর ভিটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, যে কতটা ভেলোসিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে যে ইলেকট্রনটা আছে তার ভেলোসিটি কত, এখানে যে ইলেকট্রনটা আছে তার ভেলোসিটি কি ওর সাথে সমান না আলাদা, কম না বেশি, এইসব আমরা দেখবো। ঠিক আছে, তারপরে কি দেখবো না, তারপরে বললাম যে এগুলো তো হচ্ছে এক একটা এনার্জি স্টেট, একটা স্টেশনারি এনার্জি স্টেট, স্থায়ী স্থির মানে শক্তি স্তর, স্থায়ী কক্ষপথ বা স্থির শক্তি স্তর। তো এই শক্তি কথাটা যখন বললাম, এবং আমি এটাও বললাম যে নিউক্লিয়াস থেকে যত আমি বাইরের দিকে যাব তত শক্তিটা কি হবে না ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে তো বুঝলাম, কিন্তু তার অ্যামাউন্টটা কত, পরিমাণটা কত হবে, তার মানে এনার্জি ই। তাহলে এই তিনটে জিনিস ক্যালকুলেট করবো। একটা হচ্ছে আর রেডিয়াস অফ দিস স্টেশনারি অরবিট, এবং হচ্ছে গিয়ে ভি, ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অন দ্যাট অরবিট, এবং ই, ই মানে হচ্ছে এনার্জি, এনার্জি অফ দিস ইলেকট্রন অন দ্যাট পার্টিকুলার রেডিয়াস। ওকে, বা অর স্টেশনারি স্টেট যা বলবেন। তাহলে চলো আমরা চটপট দেখে নিই রেডিয়াস আর কত হবে। ওকে, আর মানে রেডিয়াসের ক্যালকুলেশন আর। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? মনে করো আমরা বোরের পস্টুলেটস পড়লাম। বোরের পস্টুলেটস আমরা কি দেখলাম? বোর বললেন যে ইলেকট্রনগুলো এই যে স্টেশনারি অরবিটে ঘোরাফেরা করছে, তো এই স্টেশনারি অরবিটের এখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত না এমভিআর। ঠিক আছে, আমরা রেডিয়াস ক্যালকুলেশন করছি। ঠিক আছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত না এমভিআর। তাহলে এমভিআরটা কার সাথে সমান হবে না এনএইচ বাই 2 পাই, এর সাথে সমান হবে। আমরা দেখলাম একটু আগে। এবার উনি রাদারফোর্ডের সাথেও সহমত হলেন, এটা মনে করো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এবার উনি রাদারফোর্ডের সমীকরণে কি বলছেন? রাদারফোর্ড কি বলছেন? রাদারফোর্ড বলছেন যে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো ফোর্সের ভ্যালু সমান, তাই তো, সমান আর বিপরীতমুখী। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কত? আমরা একটু আগে দেখলাম সেন্ট্রিপিটাল ফোর্স মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর রেডিয়াসের কক্ষপথে যদি সে ঘোরে ওখানে যদি ঘুরে বেড়ায়, তাহলে ইলেকট্রনটার দুটো ফোর্স সবসময় কাজ করে। একটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের দিকে ফোর্স অফ অ্যাট্রাকশন और কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন और সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কত হচ্ছে না আমরা একটু আগে দেখলাম নিউক্লিয়াসের
চার্জ কত জেড ইন্টু ই, এবং ইলেকট্রনটার চার্জ কত না ই, ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্সের স্কোয়ার, তাই না, আর স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে সেন্ট্রিপিটাল ফোর্স অর কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, আর হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করবে একদম সমান আর বিপরীতমুখী, ঠিক আছে, উল্টো দিকে। সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা কত না, এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই দুটো ফোর্স সমান, তাই তো, তার জন্য ইলেকট্রনটা আমরা বলতে যে পাচ্ছি যে স্থায়ীভাবে ওই জায়গাটাতে ঘুরছে। তার মানে কি হয়ে যাবে না, জেড স্কোয়ার বাই, এটা লিখতে পারি জেড ইন্টু ই মানে ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে এর সঙ্গে, ঠিক আছে। তাহলে আমি এটাই লিখছি, ওকে, এটা লিখছি সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স, এখানে লিখবে সমান লিখবে এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে জেড স্কোয়ার বাই, এরকম এখানে আর আর স্কোয়ারের একটা আর কাটা যাচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে জেড স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই এম, তার মানে জেড স্কোয়ার বাই এম আর, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। ওকে, তাহলে এখান থেকে 1 নম্বর সমীকরণে আমরা আমরা আচ্ছা এটা ফার্স্টে করলাম, ওকে, এটা 1 নম্বর সমীকরণ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার সেকেন্ডে কি বলছি না, এটা একের দাগে আমার এইটুকু ক্যালকুলেশন তোমার করতে হবে। 2 এর দাগে কি বলবে, 2 এর দাগে বলবে যে আমরা বোরস পস্টুলেটস থেকে জানলাম এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, তাই না, করলাম। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু কি দেখলাম না, এন এইচ বাই 2 পাই এম আর, তাই তো, এটা দেখলাম তো, এটাই দেখলাম তো। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি না, ভি এর স্কোয়ার যদি করি তাহলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে কিনা, সিম্পল। এই দিকটা যদি স্কোয়ার করি, ওই দিকটা লেফট হ্যান্ড সাইড যদি স্কোয়ার করি তাহলে রাইট হ্যান্ড সাইডও স্কোয়ার করতে হবে। তাহলে এটা কি হবে না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এই সমীকরণটার নাম দিলাম 2 নম্বর, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি বললাম যে ইলেকট্রনটা আর রেডিয়াস নিয়ে এই কক্ষপথটাতে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো একটা কক্ষপথ আমি ধরে নিলাম, এটাতে ঘুরে বেড়াচ্ছে, যার নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার কত না জেড, তাই তো, তার মানে নিউক্লিয়াসের টোটাল চার্জটা হচ্ছে জেড ইন্টু ই। ওকে, ই মানে কি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ অর প্রোটনের চার্জ, ঠিক আছে, এগুলো সব লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। ভি মানে কি, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, তাই তো, এম ভি আর, আমরা এর আগে এম ভি আর সম্পর্কে পড়লাম। ওকে, তাহলে সেখান থেকে ভি দেখছি। আবার এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানেও যে ভি এর কথাটা বলছি সেটা ওই ভেলোসিটিটারই কথা বলছি, ওই ইলেকট্রনটার ওই ভেলোসিটিটারই কথা বলছি। তাহলে বলতে পারি এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার মানে একের দাগের সমীকরণের যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এর দাগের সমীকরণের ভি স্কোয়ার, মানে এই দুটো সমীকরণ সমান, এটাও ভি স্কোয়ারের একটা এক্সপ্রেশন, এটাও ভি স্কোয়ারের এক্সপ্রেশন। তাহলে আমি বলতে পারি এদের লেফট হ্যান্ড সাইড যদি সমান হয় তার মানে রাইট হ্যান্ড সাইডও সমান হবে। তার মানে আমি কি বলবো, জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। দেখো তো এটা বেরোলো কিনা। এবার দেখো এখানে এম আর আছে, এখানে এম স্কোয়ার আর স্কোয়ার, একটা এম আর ক্যান্সেল হয়ে যাবে, তাই না, দেখা যাচ্ছে। ওকে, একটা এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু, আমি এই আরটাকে এই সাইডে নিয়ে আসছি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, শুধুমাত্র আরটাকে নিয়ে আসছি, আর এদিকে যা আছে সব আমি ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে আরটাকে দিয়ে যদি নিয়ে আসি ওপরে উঠে যাবে আর ইজ ইকুয়াল টু, ওপরে কি থাকলো এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। দেখো তো এই ভ্যালুটা এলো কি, এই জেড স্কোয়ারটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম, যদি নিয়ে আসি তাহলে নিচে চলে আসবে, তাই তো, এখানে নিচে আর কিছু নেই, তাহলে উপরে হলো এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। দেখো আর এই এক্সপ্রেশনটা এলো কিনা প্রত্যেকের, ক্লিয়ার হয়েছে? তাহলে আর ইজ ইকুয়াল টু, এখানে লিখছি আর ইজ ইকুয়াল টু
n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। দেখো তো, এটাকে বাক্সবন্দি করে দাও। ঠিক আছে, হয়েছে? এখানে দেখো আর মানে কি, আর হচ্ছে রেডিয়াস, ওই কক্ষপথটার রেডিয়াস, তাই তো। এন কি, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে কোন কক্ষপথটা আছে সেই কক্ষপথটার নাম্বার। আমরা কক্ষপথ 7টা দেখেছি। n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এরকম 7টা কক্ষপথ জানি। তাহলে 1 কে আমরা বলি কে, এল, এম, এন, ও, পি, কিউ। পড়েছি তো? যে কক্ষপথটার কথা বলা হচ্ছে তার নাম্বার, এটা হচ্ছে এন। এটাকে আমরা আবার কি বলি না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, ক্লিয়ার আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি r is equal to n square h square divided by 4 pi square m z square। তাহলে এখানে আমরা কি বললাম যে n টা হয়ে গেল যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, r হয়ে গেল রেডিয়াস, ওই প্রিন্সিপাল নিউক্লিয়াস থেকে ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ডিসটেন্স। মনে করো আমি যদি এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটার কথা বলি, মানে এটা n is equal to 1, এটা হয়ে গেল তখন n is equal to 2, তার পাশে 3 আছে, 4 আছে, এরকম করে যাচ্ছে। ঠিক আছে? এইচটা কি না, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমরা অনেকবার পড়েছি। এইচ আমরা পেলাম কোথার থেকে? এইচ পেলাম mvr is equal to nh/2 পাই, মানে বোরের পস্টুলেটসটার থেকে, তাই না? এখান থেকে নিয়ে এলাম কোথার থেকে? না, বোরের পস্টুলেটস থেকে। এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটার ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? না 6.625 into 10 to the power minus 27 arc second, or 6.625 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, তাই না? পড়েছি। তারপরেটা দেখো 4, এটা তো একটা নিউমেরিক্যাল নাম্বার। পাইয়ের ভ্যালু আমরা জানি 22/7 3.14। ওকে, এম কি? এম হচ্ছে ইলেকট্রনটির মাস। এমটা কি না, মাস অফ ইলেকট্রন। এম ইজ ইকুয়াল টু হচ্ছে মাস অফ ইলেকট্রন, তাই না? এটা তো আমরা শুরুতেই দেখলাম, মাস অফ ইলেকট্রন। কোন প্রত্যেকটা ইলেকট্রনের মাস সমান, আর মাসটা কত আমরা পড়েছিলাম বলো তো, কত? 9.11 into 10 to the power minus 28 গ্রাম। 9.11 into 10 to the power minus 28 গ্রাম, or 31 কেজি, তাই না? পড়েছিলাম। ওকে, এবার হচ্ছে গিয়ে মাস তো হলো জেড। জেডটা কি না, যে অ্যাটমটার কথা বলা হচ্ছে। যদি হাইড্রোজেন হয়, জেড ইজ ইকুয়াল টু 1, মানে অ্যাটমিক নাম্বার অফ দ্যাট পার্টিকুলার অ্যাটম, তাই না? অ্যাটমিক নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। জেড ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাটমিক নাম্বার, যে অ্যাটমটার কথা বলা হবে তার অ্যাটমিক নাম্বার। ওকে, তারপরে কি আছে দেখো তো, ই। ইটা কি না, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন অর প্রোটন, তাই না? দুজনকার চার্জ তো সমান, তাহলে চার্জ অফ ইলেকট্রন অর প্রোটন। চার্জটা কত? চার্জটা আমরা পড়েছিলাম 4.8 into 10 to the power minus 10 ESU, তাই তো? বা 1.6 into 10 to the power minus 19 কুলম, এটা আমরা পড়েছিলাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে রেডিয়াসের অ্যাব্রিভিয়েশন অর এক্সপ্রেশন। ওকে, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা দেখার পরে কি দেখবো না, আমরা এই এক্সপ্রেশনটা সম্পর্কে একটু ভালোভাবে অবজার্ভ করবো। কিরকম? দেখো, আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই যে কথাগুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মানে যাই হয়ে যাক না কেন এই নাম্বারটাই থাকবে, এর বাইরে আর কিছু যাবে না। তার মানে এটা হয়ে গেল ফিক্সড, এইচটা হয়ে গেল ফিক্সড। ওকে, 4 তো ফিক্সড, পাইটাও ফিক্সড, 22 সাথে ফিক্সড। এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের মাস সবসময় ফিক্সড, ইলেকট্রনের মাস কখনো চেঞ্জ হয় না, মানে এমটা ফিক্সড। ওকে, জেডটা কি? জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে জেডটা চেঞ্জ হয়, তাই না? অ্যাটম চেঞ্জ করলেই জেডের ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, তাহলে জেডটা ভ্যারিয়েবল। ইটা কি? চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হোক বা প্রোটনের চার্জ হোক ফিক্সড, ওটা সারা জীবন ফিক্সড থাকবে, মানে ইটা ফিক্সড। তাহলে ভ্যারিয়েবল কোন কোন নাম্বারগুলো হলো? ভ্যারিয়েবল হলো দুটো নাম্বার, একটা হচ্ছে গিয়ে এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর একটা হচ্ছে জেড। জেড মানে কি না, অ্যাটমিক নাম্বার। ওকে, তাহলে কখন চেঞ্জ হবে না, এন এর ভ্যালু কখন চেঞ্জ হবে
না অ্যাটমটার ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাটমটার ক্ষেত্রে যদি আমি 1 নাম্বার অরবিটের কথা বলি তাহলে এনের ভ্যালু 1, যদি 2 নম্বরের কথা বলি তাহলে 2, যদি 5 নম্বরের কথা বলি তাহলে 5, মানে একটা অ্যাটমের ক্ষেত্রে এনের ভ্যালুটা ভ্যারি করতে পারে। ওকে, ডিফারেন্টের ক্ষেত্রেও ভ্যারি করতে পারে, যেমন ভাবে নেবে। ওকে, আর জেডটা কি না অ্যাটমটা, একটা অ্যাটমের জন্য সেটা ফিক্সড, কিন্তু অ্যাটমটা চেঞ্জ হয়ে গেলে জেড এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো যদি এইচ আর এখানে এন আর জেড বাদ দিয়ে বাকি পুরো এক্সপ্রেশনটার যদি ফিক্সড হয় তাহলে সবাইকার টার্মগুলো আমরা এখনই ক্যালকুলেশন করে নিতে পারি, সবসময় ওটা ফিক্সড থাকবে তো। তাহলে চলো আমরা ওই ক্যালকুলেশনটা করে নিই। তাহলে আমরা কি বলছি, তাহলে বলছি আর ইজ ইকুয়াল টু, এক কাজ করো যেগুলো ভ্যারিয়েবল সেগুলোকে আলাদা করে দাও, এন স্কোয়ার আর জেড এই দুটোকে আমি আলাদা করে দিলাম, ঠিক আছে। পাশে কনস্ট্যান্ট টার্মগুলোকে শুধুমাত্র লিখবো, কি লিখবো না এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। আচ্ছা এদের প্রত্যেকের ভ্যালু তুমি জানো, দেখো আমার পাশাপাশি লেখাই আছে, এইচ এর ভ্যালু লেখা আছে ওপরে লেখো, তার মানে আমি লিখছি এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড, এখানে লিখছি এইচ এর ভ্যালু কত 6.625। আরেকটা কথা, যখনই লিখবে প্রত্যেককে এক রকমের ইউনিটেই লিখবে, ঠিক আছে। যদি সিজিএস হয় তাহলে সিজিএস এ, যদি এসআই হয় তাহলে এসআই তে। ওকে, তাহলে আমি এসআই তে করছি। ওকে, এসআই তে করলো 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ওকে, ডিভাইডেড বাই 4 পাই এর ভ্যালু কত 3.14 ইন্টু পাই স্কোয়ার আছে এটার হোল স্কোয়ার হয়ে গেল, এই যে স্কোয়ার আছে তার মানে এটার হোল স্কোয়ার হয়ে গেল। সবসময় ইউনিট গুলোকেও আমি নিউমেরিক টার্ম হিসাবে ট্রিট করবো, ঠিক আছে, মানে রেখে দেবো। ওকে, লাস্টে গিয়ে দেখবো কি আসছে, ঠিক আছে। এখানে এম এর ভ্যালু বলো আমাদের এসআই তে কি হবে, এম এর ভ্যালু হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, তাই না, ইন্টু স্কোয়ার। স্কোয়ারে আমরা কিসে লিখবো না এসআইতে লিখবো, তাই না, এসআইতে লিখবো। এসআইতে কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। ওকে, এটার স্কোয়ার মানে হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে। তাহলে এটার হোল স্কোয়ার, ক্লিয়ার হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম তার হোল স্কোয়ার। এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো, পুরোটার ক্যালকুলেশন করো, তবে অনেক ছোট্ট একটা টার্ম আসছে, ঠিক আছে। ওই টার্মটা আমি একেবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, অ্যাংস্ট্রম যে ভ্যালুটা আসবে, ঠিক আছে। অ্যাংস্ট্রম কত আসবে না 0.53 অ্যাংস্ট্রম। কার ভ্যালু আসবে, এই পুরোটা ক্যালকুলেশন করলে তার ভ্যালু আসবে 0.53 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে সামনে বা পিছনে এই এন স্কোয়ার বাই জেডটা লিখছি ইন্টু এন স্কোয়ার বাই জেড। ক্লিয়ার হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। দেখো এই ভ্যালুটা নিয়ে এবার আমরা কথা বলবো, ঠিক আছে। বাকি সব টার্মগুলো ফিক্সড যেহেতু সেহেতু আমি ক্যালকুলেশনটা করে নিলাম। তাহলে এবার আমি কি বলছি, R is equal to 0.53 into n square by z এত অ্যাংস্ট্রম, তাই তো। এটা কি কি মিন করছে দেখো, n এর ভ্যালু 1 2 3 ইনক্রিজ করতে পারে, ওপরে আছে n, ঠিক আছে। n এর ভ্যালু যখন 1 তখন কি হবে বলো তো, R1 is equal to 0.53 into 1 তার স্কোয়ার বাই z এত অ্যাংস্ট্রম, তার মানে ওই ভ্যালুটাই থাকবে, তাই না। আর এর ভ্যালু যখন 2 তখন কি হবে দেখো তো, 0.53 ইন্টু 2 তার হোল স্কোয়ার বাই z, তার মানে কত হচ্ছে 0.53 ইন্টু 4, তাই না, ডিভাইডেড বাই z এত অ্যাংস্ট্রম। যখন R3 তখন কি হবে না 0.53 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই z ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মানে কত 0.53 ইন্টু 9 বাই z অ্যাংস্ট্রম। তারপরটা কত হবে R4 যখন, তখন এখানে হয়ে যাবে 4 এর স্কোয়ার মানে 16, তাই না, 16। তার মানে দেখো যত n এর ভ্যালু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে তত r এর ভ্যালুটা তার বর্গের সাথে সাথে ইনক্রিজ করছে, তাই না, বর্গের সাথে ইনক্রিজ করছে। কথাটার মানে কি, কথাটা মানে ভালো করে বুঝবে, খুব সুন্দর কথাটা। এটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, এটা যদি নিউক্লিয়াস, তার বাইরের কক্ষপথ r ইজ ইকুয়াল টু 1 যদি এটা হয় তাহলে 2 ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। একটু সোজা করে আনবে, হ্যাঁ, সবটা সমান। তারপরের কক্ষপথ হচ্ছে কি আমার মনে করো এটা,
ঠিক আছে? তাহলে প্রথম কক্ষপথের সাথে সেকেন্ড কক্ষপথের যা পার্থক্য, এটা হচ্ছে কি একের স্কোয়ার মানে 1 থাকলো, 0.53 থাকলো, এটা তার সাথে 4 গুণের পার্থক্য। তারপরেরটা কিন্তু 9 গুণ। ঠিক আছে, ঠিক আছে, 4 দুগুণে 8 হয়, মানে ডবলের চাইতে একটু বেশি হবে। এই ডিস্টেন্সটা যত তার তুলনায় একটু বেশি হবে। ওকে, তারপর একটা 16 আছে, তাই না? R4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.53 ইন্টু 4 স্কোয়ার বাই জেড। 4 স্কোয়ার মানে কি 16, তাই না? ইন্টু 16 হবে, মানে 9 দুগুণে 18, ডবলের চাইতো আরো একটু বেশি, তার মানে আর একটু দূরে থাকবে। তারপর একটা আরো দূরে থাকবে, এইরকম দূরে থাকবে। ঠিক আছে, মানে যত নিউক্লিয়াস থেকে আমরা কক্ষপথটাতে দূরের কক্ষপথে যাব তত ডিস্টেন্সটা ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, মানে এখানকার যা ডিস্টেন্স তার চাইতে এই ডিস্টেন্সটা অনেক বেশি, তার মানে এই ডিস্টেন্সটাও বেশি। এবার এই ডিস্টেন্সটা যতটা না বেশি তার চাইতে এইটা আরো অনেক বেশি। ওকে, স্কোয়ারের সাথে রিলেটেড, কথাটা বোঝাতে পারলাম? মানে সমান ডিস্টেন্স নয়, এখান থেকে এটার যে ডিস্টেন্স তার একই সেম ডিস্টেন্স এরকম ভাবে যাচ্ছে না, যাচ্ছে কেমন ভাবে না, যাচ্ছে স্কোয়ার আকারে। 1 স্কোয়ার, তারপরটা হচ্ছে 2 স্কোয়ার, তারপরটা হচ্ছে 3 স্কোয়ার, মানে পরপর পরপর ইনক্রিজ করছে, ডিস্টেন্সটা ক্রমশ ইনক্রিজ করছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এরকম ভাবে তারপরটা আরো অনেকটা দূরে থাকবে, মানে এখান থেকে এটার যা ডিস্টেন্স তারপরটা আরো এরকম ডিস্টেন্সে থাকবে, অনেকটা বেশি ডিস্টেন্সে থাকবে। ক্লিয়ার হয়েছে? এইরকম ভাবে দূরে দূরে থাকে বলেই তো আমরা পড়েছিলাম যে নিউক্লিয়াসের যা ডায়ামিটার তার 1 লক্ষ গুণ বেশি ডায়ামিটার হচ্ছে গিয়ে কার না পুরো অ্যাটমটার। আমরা পড়েছিলাম না প্রথম দিন, তাই না? ওকে, তাহলে আমরা রেডিয়াসটা ক্যালকুলেশন করলাম। তাহলে একটা অ্যাটমেরই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা দেখলাম, মানে তার রেডিয়াস গুলো দেখলাম, এই রেডিয়াসটা ক্রমশ ইনক্রিজ করছে। কিভাবে ইনক্রিজ করছে আমরা বুঝতে পারবো। ওকে, এবার দেখো নিচের ভ্যালুটা জেড, মানে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারটা কি হচ্ছে? অ্যাটমিক নাম্বারটা কি কোথায় আছে না নিচে আছে। তাহলে জেড এর ভ্যালু যত ইনক্রিজ করবে, এটা স্কোয়ার ব্রেড নেই বা রুট নেই, ঠিক আছে, বা ডাইরেক্টলি মানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে জেড এর ভ্যালুটা যত ইনক্রিজ করবে, মানে অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করবে, নিচের ভ্যালুটা যত ইনক্রিজ করবে, ভাগফলটা কি হবে তত, নিচের ভ্যালুটা যত বাড়বে ভাগফলটা তত কমবে, তাই না? মানে মনে করো আমি সাপোজ বলছি 100 ভাজিত 2, 100 ভাজিত 4, 100 ভাজিত 10, 100 ভাজিত 50। নিচের ভ্যালুটা যত বাড়ছে তত ভাগফলটা কি হচ্ছে? এটা 50, এটা হচ্ছে গিয়ে 25, এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে 2, তাই না? তত ভাগফলটা কমছে। ওকে, তাহলে নিচের ভ্যালুটা যত বাড়বে, মানে অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করবে, তার রেডিয়াস তত কি করবে? ডিক্রিজ করবে। মানে কথাটার মানে হচ্ছে, দেখো এন এর ভ্যালু যদি আমি ফিক্সড রেখে দিই, এন এর ভ্যালু ফিক্সড রাখছি, মানে মনে করো সাপোজ এন ইজ ইকুয়াল টু আমি 1 এর কথাই বলছি, 1 নম্বর কক্ষপথের কথাই বলছি, ঠিক আছে? কিন্তু প্রথমে হাইড্রোজেনের কথা বলবো, তারপরে হিলিয়ামের কথা বলবো, তারপরে লিথিয়ামের কথা বলবো, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথ কত হবে না 0.53 ইন্টু 1 নম্বরই বলছি, মানে 1 স্কোয়ার ডিভাইডেড বাই, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু হচ্ছে 1, আমরা পড়েছি 1, এত অ্যান্সার। আবার হিলিয়ামের ক্ষেত্রে কত হবে? 0.53 ইন্টু জেড এর ভ্যালু কত? হিলিয়ামের জেড এর ভ্যালু হচ্ছে কি জেড অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু 2, তার মানে এটা 1 হলো। 1 নাম্বার কক্ষপথের কথা বলা হচ্ছে, ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু লিথিয়ামের ক্ষেত্রে জেড হচ্ছে কি 3, তার মানে 0.53 ইন্টু 1 নাম্বার কক্ষপথ মানে 1 স্কোয়ারই ডিভাইডেড বাই 3। তার মানে যত এই ভাজকের সংখ্যা ইনক্রিজ করছে তত ভাগফলটা ডিক্রিজ করছে, কমছে। মানে হাইড্রোজেনের 1 নাম্বার কক্ষপথ যেরকম, হিলিয়ামের কিন্তু সেটা নয়, হিলিয়ামের তার থেকে ছোট, তাই না, নিউক্লিয়াস। তাহলে এটা যদি হাইড্রোজেনের রেডিয়াস হয়, হিলিয়ামের রেডিয়াসটা তার তুলনায় কম হবে, এরকম তার তুলনায় কম হবে। লিথিয়ামেরটা তার তুলনায় আরো কম হবে, এরকম হবে। ওকে, আঁকতে পারলাম? বোঝাতে পারলাম? ক্রমশ কমতে থাকবে। এটা যদি হাইড্রোজেনের R1 হয়, এটা যদি হাইড্রোজেন হয়, এটা হিলিয়াম R2, এটা লিথিয়াম R3। প্রথম কক্ষপথটাই হচ্ছে কি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? মানে যত অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে তার রেডিয়াসের ভ্যালুটা তত ডিক্রিজ করবে, কমতে থাকবে, ঠিক আছে? এটা নিয়ে অবশ্য আমরা প্রিডিক্টিভলি আরো অনেক বর্ণনা দেখবো, তো আপাতত এটা মনে রাখবো।
বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? তোমাকে প্রশ্ন করা হলো যে হাইড্রোজেনের আমরা যদি প্রথম অরবিটটার থেকে 3 নম্বর অরবিটে শিফট করি তাহলে রেডিয়াসটা কতটা চেঞ্জ হবে বা কতটা ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে আমরা সবাই বুঝতে পারছি, কতটা ইনক্রিজ করবে। তাহলে আমরা কি বলছি না, আমরা ছিলাম R1-এ, আমরা যাব R3-তে। তো R3টা R1-এর চাইতে কত গুণ বেশি আমরা যদি প্রশ্ন করি তাহলে কি না, প্রথমেই তাহলে R এর ভ্যালু, R এর যে এক্সপ্রেশনটা সেটা লিখবো। ঠিক আছে, R ইজ ইকুয়াল টু, আমরা ওই ছোটখাটো এক্সপ্রেশনটাও লিখতে পারি, বড়টাও লিখতে পারি, যেমন খুশি, যার যেটা মনে থাকবে। আমি এখানে লিখে দিচ্ছি R ইজ ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। ঠিক আছে, এবং এখানে n আর z বাদ দিয়ে বাকি পুরো টার্মটার ভ্যালুটা কত বেরোলো, 0.53 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে R ইজ ইকুয়াল টু n স্কোয়ার ডিভাইডেড বাই z ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, তাই না? এটা বেরিয়েছে। তাহলে R1, এখানে হাইড্রোজেনের কথা বলা হচ্ছে, কোন অ্যাটমের কথা বলা হচ্ছে, হাইড্রোজেন। হাইড্রোজেন যখনই বলা হবে তখনই z ইজ ইকুয়াল টু লিখে দাও 1, z এর ভ্যালু মানে নিচের টার্মটার ভ্যালু 1 হয়ে গেল। ওকে, তাহলে এখানে R1 এর ভ্যালু কত হবে না, R1 এর হচ্ছে R1 মানে n ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে n ইজ ইকুয়াল টু 1 এর গল্প হচ্ছে, তাহলে n এর ভ্যালু 1 মানে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1, z এর ভ্যালু 1, অ্যাটমিক নাম্বার 1। ওকে, ইনটু 0.53 ইজ ইকুয়াল টু কত হলো না, 0.53 অ্যাংস্ট্রম। ওকে, এবার আমি কার কথা বলবো না, R3 এর কথা বলবো, ওই হাইড্রোজেনেরই। ঠিক আছে, তাহলে এখানেও z ইজ ইকুয়াল টু 1 আর n ইজ ইকুয়াল টু কি হচ্ছে না 3, তার মানে R3 এর গল্প হচ্ছে। R3 এর ভ্যালু কি না 3 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 ইনটু 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে R3 R1 এর চাইতে কত গুণ বড় না 3 থেকে 9 গুণ বড়। এটাকে আরো শর্টকাট ওয়েতে কিভাবে করবে না, R3 ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়াল টু R3 লিখবে। R3 মানে হচ্ছে 3 তার হোল স্কয়ার ইনটু 0.53 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই কি হচ্ছে না 1 তার হোল স্কয়ার ইনটু 0.53 বাই 1। কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এসব কাটে যাবে। ঠিক আছে, 1 1 কাটা গেল, 1 স্কয়ার আসলে 3 স্কয়ার, মানে করে কত হলো 3 3 কে 9 ডিভাইডেড বাই 1। তার মানে R3 ইজ ইকুয়াল টু R3 বাই R1 ইজ ইকুয়াল টু 9 বাই 1, তাই না? R3 by R1 is equal to 9 by 1. ওকে, তাহলে R3 is equal to কি দেখতে পাচ্ছি 9 into R1। R3 is equal to 9 into R1। ওকে, তাহলে 9 গুণ বড়। তুমি যদি এইভাবে না করো, আরো শর্টকাট ওয়েতে করতে চাও, কিভাবে করবে দেখো, এই শর্টকাট ট্রিক্সগুলো না কেউ তোমাকে বলবে না, এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার মাথা থেকে মানে তুমি নিজেই উদ্ভাবন করবে যে কিভাবে আমি করতে পারি। ঠিক আছে, যেমন প্রথমত এই রেশিও ক্যালকুলেশন করা এইভাবে তো আমরা করতে পারি, এগুলো প্র্যাকটিস করতে করতে নিজেকে বের করতে হবে। ঠিক আছে, আর কেমনভাবে বের করতে পারি, ডাইরেক্ট বের করতে পারি। দেখো 0.53 1 স্কয়ার ডিভাইডেড বাই 1 ইন্টু 0.53 ইজ ইকুয়াল টু R1 না, R1। তাহলে আমরা এটাকে বলতে পারি R ইজ ইকুয়াল টু RN মানে nth রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস অফ nth অরবিট, রেডিয়াস অফ nth অরবিট ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এটা হচ্ছে কি R1 মানে R1 এর রেডিয়াস ইনটু n স্কয়ার বাই z টা আমি যদি ছেড়ে দিই, মানে একটা ফিক্সড অ্যাটম সম্পর্কে যদি কথা হয় তাহলে z এর ভ্যালু তো ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এটা তুলেই দিলাম, তাহলে R1 ইনটু n স্কয়ার। তাহলে আমি এখানে বলছি যে R3 ইজ ইকুয়াল টু কত, R3 ইজ ইকুয়াল টু তুমি লিখবে R1 ইনটু n এর জায়গায় কত লিখবে 3 স্কয়ার, তাহলে ডাইরেক্ট বেরিয়ে গেল 3 থেকে 9 গুণ, ডাইরেক্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যত প্র্যাকটিস করবে তোমার মাথা থেকে তত এই শর্টকাট প্রসেসগুলো আরো মানে বেশি বেশি করে বেরোবে। ওকে, এখানে কনসেপ্ট তৈরি হয়, অনলি কনসেপ্ট। ঠিক আছে, কোনো শর্টকাট ট্রিক্স বলবো খুব কম বলবো, মানে বলবো না একেবারে সেটাও বলছি না, কেননা তোমাদের যখন তোমরা পরীক্ষা দেবে তখন তোমাদের শর্টকাট ট্রিক্সগুলোই লাগবে। ঠিক আছে, কিন্তু শর্টকাট ট্রিক্স বড় বড় বিজ্ঞানীরা কোনোদিন মানে বড় বড় বিজ্ঞানীরাই বের করেছেন আর কি। কীভাবে বের করেছে, তারা প্রচুর প্র্যাকটিস করেছেন। ঠিক আছে, প্রচুর এত প্র্যাকটিস করেছেন যে মানে পরপর স্টেপগুলো স্কিপ করে করে একদম লাস্টে গিয়ে দেখেছেন যে আরে আমি ওইভাবে ভেবেছিলাম সেই ভ্যালুটাই তো এলো, মানে এটা এরকম শর্টকাট ট্রিক্সে যেতে পারে। সো তোমরাও যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো তোমাদের চোখের সামনে ভাসবে। ঠিক আছে, আর এই প্র্যাকটিস না করলে কিন্তু তোমাকে বোর করে দেবে, তাই ইন্টারেস্ট পেতে গেলে বোরকে প্র্যাকটিস করো। ওকে, ধরো এবার তোমাকে প্রশ্ন করলো যে লিথিয়ামের 5 নম্বর অরবিট লিথিয়ামের 1 নম্বর অরবিটের চাইতে কতটা বড়, কত গুণ বড়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি R ইজ ইকুয়াল টু কত বলো, R is equal to n square by z into 0.53, তাই না?
কার কথা হচ্ছে না, লিথিয়াম। লিথিয়ামের জেড আছে, তাই তো, জেড কত 3, হাইড্রোজেন কত আছে 1 এর ক্যালকুলেশন করলে সে ওই ভ্যালুটাই বেরোয় বলে আমরা অত পাত্তা দিই না। তাহলে এখানে আর 1 ইজ ইকুয়াল টু কত লিখবো না, 1 স্কোয়ার ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু 3 ইন্টু 0.53। ওকে, আর কত নাম্বার বললাম, 5 নাম্বার, তাই তো, মানে R5 এর সাথে আমি রিলেশন দেখবো R1 এর। ওকে, তো R5 ইজ ইকুয়াল টু কি বলবো না, 5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 0.53। এবার দুটোর এবার রেশিও বের করো, তাহলেই তো হয়ে যাবে। বড়টা ডিভাইডেড বাই ছোটটা করছি, ঠিক আছে। R5 বাই R1 ইজ ইকুয়াল টু R5 করে দাও, তার মানে এটা 5 তার স্কোয়ার বাই 3 ইন্টু 0.53 ডিভাইডেড বাই কি করবো 1/3, মানে 1 স্কোয়ার বাই 3 ইন্টু 0.53। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটা 1 স্কোয়ার মানে 1ই, আর উপরে কি থাকলো 5 5 25, 25 গুণ করো। ওকে, কত হয়ে গেল না, 5 5 25 গুণ করো। মানে অ্যাকচুয়ালি এন স্কোয়ার একটাই যদি অ্যাটমিক অরবিটালের কথা বলা হয়, একটাই মানে সেম অ্যাটমিক অরবিটালেরই 2-3টে অরবিটের কথা যদি বলা হয়, তখন আমরা জাস্ট যে কক্ষপত্রের কথা বলা হবে তার সাথে স্কোয়ার করে দেবো। ধরো তোমাকে প্রশ্ন করলো যে R3 সাথে লিথিয়ামেরই, এবার তুমি কম্পেয়ার করো R3 সাথে R5। ওকে, তাহলে এখানে R5 আমি জানি, R3টা বের করে নাও। R3 ইজ ইকুয়াল টু কি জানি না, 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 0.53। এবার কম্পেয়ার করো R3 এর সাথে R5, এখানে কম্পেয়ার করো R3 এর সাথে R5। R5 এর সাথে কার করছি না R3, ওপরটা বড়টা ওপরে রাখবে, ঠিক আছে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটা হচ্ছে গিয়ে 5 তার স্কোয়ার বাই 3, তাই তো 3টা ইন্টু 0.53 ডিভাইডেড বাই R3 মানে কি না 3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 0.53। এখানে 0.53 0.53 ক্যান্সেল আউট, 3 3 ক্যান্সেল আউট। উপরে কত থাকছে, উপরে থাকছে 25, নিচে থাকছে 9। অতএব R5 is equal to 25/9 into R3, মানে 2.77 into R3, এরকম হবে না। R5 is equal to 2.77 into R3, মানে 5 নাম্বার অরবিটটা 3 নাম্বার অরবিটের চাইতে প্রায় 3 গুণ, 3 গুণের চাইতে একটু কম, এইরকম বড়, 2.77 গুণ বড়। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা করতে পারি।